রাজধানীর রামচন্দ্রপুর খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সে সময় ছাগল কাণ্ডে আলোচিত সাদেক অ্যাগ্রো ফার্মের কিছু অংশ ভাঙা হয়েছে। উচ্ছেদ অভিযানের সময় সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানালেন, খাল উদ্ধারের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান। খালের সীমানার আশেপাশে ৩০ মিটার পর্যন্ত কোনো স্থাপনা থাকতে পারবে না বলেও জানান তিনি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর মোহাম্মদপুর বেড়িবাঁধের রামচন্দ্রপুর খালের উপর এভাবেই অবৈধ স্থাপনা বানিয়ে বসবাস করে আসছেন ২ শতাধিক মানুষ। রামচন্দ্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর পেয়ে বৃহস্পতিবার সকাল থেকেই টিনের ঘর, রিকশা, গ্যারেজ সহ বিভিন্ন স্থাপনা সরিয়ে নেন লোকজন। কমিশনারে অবজেকশন দিছে, এনে আমাকে উঠে যেতে আমরা উঠে গেছি। শুধু গরিবের লেগে পড়ছে, আমাকে লেগে পড়ছে, আর কেউ লেগে পড়ে নাই। আমরা আজকে ১৮-১৭ বছর ধরে এই জায়গা খালের ভিতরে বাঁশ দিয়ে এবার থাকছি। আমরা বসতে বসতে ঘর উড়ে আসলাম। হ্যাঁ, অনুষ্ঠিত কথা আছে, ভাঙিয়ে দিতে পারে। বেলা ১২টার দিকে রামচন্দ্রপুর খালের উপর অবৈধভাবে তৈরি করা সাদেক অ্যাগ্রো ফার্মের খামারের কিছু অংশ আর কিছু অবৈধ স্থাপনা ভেঙে ফেলে ডিএনসিসি। ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান নয়, এখানে সকল দখলদারদের বিরুদ্ধে অভিযান চলছে, সকল দখলদারদের বিরুদ্ধে। এবং যেটি হয়েছে, সাদেক এগ্রোর যে স্বত্বাধিকারী আমরা যতটুকু জানি, আমরা ওনাদেরকে নোটিশ দিয়েছি। সেই নোটিশের উনি কোনো জবাব দেননি কিংবা উনি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেননি, যে কারণে আজকে আমাদের উচ্ছেদে আসতে হবে। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সীমানা চিহ্নিত করে তা উচ্ছেদ করা হয়েছে। বাকি অবৈধ স্থাপনা দখলমুক্ত করে রামচন্দ্রপুর খাল খনন করা হবে। আমি এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদপুর রামচন্দ্রপুরের খালের উপর। পুরো খালটি ভরাট হয়ে আছে অবৈধ স্থাপনায়। সাদেক অ্যাগ্রো ফার্মের পাশাপাশি ভেঙে ফেলা হয়েছে আশেপাশের অবৈধ স্থাপনাগুলো। সিটি কর্পোরেশনের নিয়মিত এমন অভিযানে আসলে কি পুনরুদ্ধার হবে এই খালগুলো? এমন প্রশ্ন নগরবাসীর। মোহাম্মদপুর রামচন্দ্রপুর খাল থেকে মনির হাসান, চ্যানেল আই। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হলেও হত্যার সুনির্দিষ্ট মোটিভ উদ্ঘাটন করতে পারেনি গোয়েন্দা পুলিশ। ডিবির অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, ব্যবসায়িক ও রাজনৈতিক ২ কারণ আমলে নিয়েই তদন্ত করছেন তারা। গ্রেফতার ফয়সাল ও মুস্তাফিজকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। এমপি আনার হত্যাকাণ্ডের অন্যতম আসামি ঘাতক দলের ২ সদস্য ফয়সাল ও মুস্তাফিজকে পার্বত্য অঞ্চলে অভিযান চালিয়ে বুধবার গ্রেপ্তার করে ডিবি। গোয়েন্দা পুলিশের দাবি, কিলিং মিশনে ৭ জন অংশ নেয়। এই ৭ জন ছাড়াও ঝিনাইদহ আওয়ামী লীগের নেতা সাইদুল করিম মিন্টু ও কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু সহ মোট ৯ জন এখন পর্যন্ত গ্রেপ্তার হলেও হত্যার কারণ এখনও নিশ্চিত করতে পারেনি গোয়েন্দারা। মূল পরিকল্পনাকারী মাস্টারমাইন্ড আপনারাই বলছেন শাহিন তাকে নিয়ে গেলেন। সেখানে নিয়ে যে তাদের সাথে কি কথা হয়েছে এবং কারা বেনিফিশিয়ারি, রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি, আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি, সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভ তো অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না। গ্রেপ্তার ফয়সাল ও মুস্তাফিজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানান গোয়েন্দা প্রধান। ভিকটিম আনোয়ার আলী বুঝে পেলে তাদের ৩-৪ জনের গতিবিধি, তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আকুতি মিনতি করেছে, বাঁচার জন্য চেষ্টা করেছে। কিন্তু যখন উনি দৌড়ে বেরোতে চাচ্ছিল, তখনই যে কালকের যে গ্রেপ্তারকৃত ফয়সাল সাজি, তার হাতে ছিল ক্লোফ্রাম, সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে ফেলেন। তখন তিনি আর কতক্ষণ উনি ধাক্কাধাক্কি করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান। ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমরা পূর্বে অনেকবারই বলেছি, তখন তারা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে। পার্বত্য এলাকায় পাতাল কালী মন্দিরে ফয়সাল ও মুস্তাফিজ পলাশ ও শিমুল রায় নাম ধারণ করে ২৩ দিন অবস্থান করছিল। ডিবি জানিয়েছে, বিভিন্নভাবে দেশত্যাগ করার চেষ্টা করছিল তারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপে আতঙ্কিত না হয়ে সচেতনতায় গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সাপ ও অন্যান্য প্রাণী পরিবেশে যে ইতিবাচক ভূমিকা রাখে সেই সম্পর্কে জানার বিকল্প নেই বলেও জানান তারা। জনসচেতনতা বাড়াতে ইতিমধ্যেই নানা উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
গুজবে প্রভাবিত না হয়ে আক্রান্ত হলে জরুরি ভিত্তিতে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাসেলস ভাইপার নিয়ে আলিমাল রাজির রিপোর্টের আজ রয়েছে দ্বিতীয় পর্ব। গণমাধ্যমের এমন অজস্র শিরোনাম বলে দিচ্ছে দেশ জুড়ে রাসেলস ভাইপার বা চন্দ্রবড়া সাপের আতঙ্কে মারা হচ্ছে শঙ্খিনী, অজগর, দারাজ, ধোড়া সাপ, গুইসাপ সহ বিভিন্ন প্রজাতির সাপ। অথচ এরাই রাসেলস ভাইপার সাপ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কিন্তু অজ্ঞতা ও গুজবের প্রভাবে মেরে ফেলা হচ্ছে এসব উপকারী সাপ। তবে বন অধিদপ্তর বলছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ বিষধর সাপের তালিকায় ৯ নম্বরে রয়েছে। রাসেলস ভাইপার আগ্রাসী সাপও নয়, তাই হত্যা না করে দরকার সার্বিক সচেতনতা। রাসেলস ভাইপারের আক্রমণে মারা গিয়েছে, এটি কিন্তু খুবই নগণ্য বলতে হবে। কিন্তু সাম্প্রতিক সময়ে যেটি হয়েছে যে আমরা রাসেলস ভাইপারের আনাগোনা বাংলাদেশে দেখতে পাচ্ছি। রাসেলস ভাইপার বিপজ্জনক কোনো কিছু নয়, সুতরাং এটি সাবধানতা অবলম্বন করলে এর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আর সাপ না মেরে সাপকে যদি আমরা তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি তাহলে কিন্তু সাপ কিন্তু আমাকে কামড়াবে না। তথ্য অনুযায়ী বছরে সাপের কামড়ে প্রায় ৭,০০০ মানুষের মৃত্যু হয়। এর মধ্যে রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যু মাত্র ১২০ জন। এমন অবস্থায় প্রাণ প্রকৃতি ও মানুষের জীবন জীবিকা রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা ও প্রান্তিক পর্যায়ে সমন্বিত উদ্যোগের আহ্বান বিশেষজ্ঞদের। মানুষকে সচেতন করতে হবে, তাদেরকে বোঝাতে হবে সব সাপ আমাদের ক্ষতি করে না। আমাদের গোখরো, কেউটে, চন্দ্রবোড়া সহ কয়েক প্রজাতির সাপ আমাদের ধ্বংসন করে। আমরা যদি এর প্রতিরোধ ব্যবস্থাগুলো যদি মেনে চলি এবং সতর্ক থাকি তাহলে আমরা ধ্বংসনের শিকার হব না। এবং একান্তই যদি দুর্ভাগ্যবশত আমরা ধ্বংসনের শিকার হই, দ্রুত আমরা নিকটবর্তী সরকারি হাসপাতালে যাব, যেখানে অ্যান্টিভেনম সহ সব ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে। বাস্তুতন্ত্রে সাপের ভূমিকা অন্য কেউ পূরণ করতে পারে না। সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসায় জীবন বাঁচানো সম্ভব বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দেশে রাসেলস ভাইপার সাপ নিয়ে অহেতুক আতঙ্ক ছড়ানো হচ্ছে। বলছেন গ্রামীণ জনপদে কৃষক ও যেসব পেশাজীবীরা মাঠ পর্যায়ে কাজ করেন যে কোনো সাপের কামড়ই তাদের জন্য স্বাস্থ্য ঝুঁকির। এইসব পেশাজীবীদের রাসেলস ভাইপার আতঙ্ক কমিয়ে তাদের সুরক্ষা দিতে মাঠে ঘাটে কাজের সময় বুট ও গ্লাভস পরা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা। জান্নাতুল বাকিয়া, কেকার রিপোর্ট। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের উপদ্রব ও কামড়ে আক্রান্তের ঘটনায় দেশব্যাপী আতঙ্ক। এই সময় রাজধানীতে বাংলাদেশ মেডিসিন সোসাইটির আয়োজনে রাসেলস ভাইপার নিয়ে ফেয়ার বনাম ফ্যাক্টস শীর্ষক আলোচনা। অংশ নেন গবেষক, চিকিৎসক এবং মেডিসিন বিশেষজ্ঞরা। গবেষকরা বলছেন দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের গণ্ডি ছাড়িয়ে ২৭ জেলায় ছড়িয়েছে রাসেলস ভাইপার। বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক উষ্ণতার কারণে সারা দেশে প্রায় একই রকম তাপমাত্রা থাকায় খরাপ্রবণ ধান নির্ভর রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের বাইরে রাসেলস ভাইপারের বিচরণ বেড়েছে। আমাদের দেশে প্রচুর আরবানাইজেশন হতে বাধ্য, কারণ হচ্ছে যে শহর বাড়ছে, লোক বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, ফলে আমরা বন জঙ্গল কাটছি। তাহলে এই সাপগুলো যাবে কোথায়? তখন তারা লোকালয়ে চলে আসছে। Early treatment by antivenom should be started in the first contact in the Upazil Health Complex if it indicated. Trained human resources necessary. Antivenom and other logistics should be available in 24/7 in Upazil Health Complex. তারা বলছেন রাসেলস ভাইপারের চেয়েও প্রায় ১.৫ গুণ বেশি বিষধর গোখরা সাপ। রাসেলস ভাইপার বা অন্য যে কোনো সাপে কামড় দিলে যত দ্রুত সম্ভব হাসপাতালে এনে আক্রান্তকে অ্যান্টিভেনম ইনজেকশন দিতে হবে। এক্ষেত্রে প্রত্যন্ত জনপদের মানুষদের আরও সচেতন করা জরুরি। আক্রান্তদের প্রায় ৬৭% বিজ্ঞানসম্মত চিকিৎসা না নিয়ে ওঝা ও গ্রামের হাতুড়েদের ওপর নির্ভর করায় প্রাণহানি বাড়ছে। ফরচুনেটলি এখন পর্যন্ত আমরা দেখেছি 61% কেসগুলো বাংলাদেশে ওঝা, কোনো গুণিন, কোনো তান্ত্রিক, কোনো রকম হুজুর থেকে তারা চিকিৎসা করছেন। যেখানে একটা ভালো আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে সেখানে এরা বিভিন্ন ধরনের পদ্ধতি করে মানুষকে দেরি করছেন এবং মৃত্যু মুখে তাদেরকে পরিচালিত করছেন। জনগণকে আমাদের সচেতন করতে হবে। সাপ আমাদের ওখানে ছিল এবং এই রাসেল ভাইপারই আমাদের প্রথম এবং শেষ নয়, আমাদেরকে সচেতন হতে হবে। সাপ হচ্ছে ইকোলজিক্যাল একটা ব্যালেন্স। সাপ আমাদের কিন্তু চরম উপকারী বন্ধু দুইটা কারণে। আবার একদিকে ক্ষতি করে, আপনি তার ক্ষতি করলে উপকারী এই জন্যে
সাপ খায় হচ্ছে আপনার ইঁদুরের মধ্যে হারবার করে অনেক ধরনের জীবাণু। আতঙ্কগ্রস্ত হয়ে রাসেলস ভাইপার মেরে ফেললে সাপের বিষ থেকে ক্যান্সার ও হৃদরোগ সহ নানান রোগের প্রতিষেধক তৈরির কাজে বিঘ্ন ঘটবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ন্যাশনাল স্নেক বাইট স্ট্র্যাটেজি এবং কস্টেড অ্যাকশন প্ল্যান অফ অ্যাকশন এটা জমা দেওয়া হয়েছে, এটা এখনো অ্যাপ্রুভ হতে হবে। যেভাবে ওনারা কাজ করছেন আমি মনে করি যে দেশে মানুষের এই রাসেল ভাইপারের আতঙ্ক একদিন চলে যাবে। চিকিৎসক গবেষকরা নিজ অঞ্চলের অ্যান্টিভেনম তৈরির কাজে দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান। জিও স্পেসিফিক অ্যান্টিভেনমটা খুব দরকার, আমরা এই ডেভেলপমেন্টের সাথে থাকবো এবং ইনসেপ্টটা সবসময় ছিল এবং থাকবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। পার্বত্য অঞ্চলের সন্ত্রাস শতভাগ নির্মূল না হওয়া পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন বিজিপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান। তিনি বলেন, মিয়ানমার বা আরাকান বাংলাদেশের জন্য হুমকি নয়, যে কোনো দিক থেকেই বিজিপির সক্ষমতা যথেষ্ট। বিস্তারিত মোস্তফা মল্লিকের রিপোর্টে। চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের ১০১তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। প্রশিক্ষণ রিক্রুট ব্যাচের ৫৫৬ জনের মধ্যে ৫২০ জন পুরুষ এবং ৩৬ জন নারী মৌলিক প্রশিক্ষণ শেষ করেছে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিজিবি মহাপরিচালক। এখানে অপারেশন চলমান আছে এবং সম্পূর্ণভাবে এলাকাকে অত্র ওই বান্দরবন অধ্যুষিত থানচি, রুমা এসব এলাকাকে সম্পূর্ণভাবে বিপদমুক্ত এবং জনসাধারণের জন্য সম্পূর্ণভাবে এটা বন্ধ না করা পর্যন্ত যৌথ বাহিনীর অপারেশন চলমান থাকবে। মিয়ানমার ইস্যু ও বাহিনীর সক্ষমতা নিয়েও কথা বলেন বিজিবি প্রধান। আরাকান আর্মি তো মায়ানমার সরকারি বাহিনীর জন্য থ্রেট, আমাদের জন্য কোনো থ্রেট, আমরা তো তাদের সাথে এখনো ওই ধরনের কোনো থ্রেট না, আমাদের বন্ধু মিত্র কোনো কিছুর মধ্যেই না। ওরা ওই এলাকায় আছে, তাদের সাথে যেহেতু বর্ডার এলাকায় আছে, আমরা ওইভাবে পুরো জিনিসটাই অবজার্ভ করছি। কোনো ক্ষেত্রে কোনোভাবে যেন আমাদের দেশের কোনো ধরনের অখণ্ডতা, সীমান্তের কোনো নিরাপত্তা হানি না হয়। যৌথ বাহিনীর অভিযান পরিচালনা হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী নতুন করে খুব বড় ধরনের কোনো আতঙ্ক সৃষ্টি করেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। সীমান্ত অঞ্চল বা পার্বত্য অঞ্চলে সবসময় থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কড়া পাহারা, কিন্তু এসবের মধ্যেও মাঝে মধ্যে ব্যাংক লুট বা অস্ত্র লুটের খবর আসে। এমন একটা পরিস্থিতিতে বিজিবি মহাপরিচালক বললেন, বিজিবি যে কোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি সতর্ক অবস্থায় আছে এবং সবচেয়ে বেশি ভালো অবস্থায় আছে। চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত প্রশিক্ষণ কেন্দ্র থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ হয়েছে। কুচকাওয়াজের মাধ্যমে কমিশন প্রাপ্তদের ট্রফি বিতরণ ও ফ্লাইং ব্যাজ পরিয়ে দেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সুলতানা হিমো রিপোর্ট। বাংলাদেশ বিমান বাহিনীর ৮৪তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি ২০২৪ এ কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে হয়ে গেল গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। যশোরে বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ হয়। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। কুচকাওয়াজের মাধ্যমে ১৩ জন নারী সহ মোট ৫৯ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন এবং দেশের মানুষের কল্যাণে সর্বোপরি জাতীয় স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করতেও কখনো দ্বিধাবোধ করবে না। উদীয়মান সৎ ও তেজদীপ্ত কর্মকর্তা হিসেবে আজকের বিমান বাহিনীকে তোমরাই নিয়ে যাবে আগামী দিনের সফলতার স্বর্ণশিখরে, এটাই আমার আজকের দৃঢ় প্রত্যাশা। আয়োজনে সার্বিক প্রশিক্ষণ, উড্ডয়ন প্রশিক্ষণ ও জেনারেল সার্ভিস প্রশিক্ষণ সহ বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বের অধিকারীদের সম্মানসূচক ট্রফি তুলে দেওয়া হয়। এই অর্জন শুধুমাত্র একা আমার নয়, আমার প্রতিটি আমার সহযোদ্ধা যারা ছিল তাদের প্রতি। এবং আমার বাবা একজন সামরিক কর্মকর্তা ছিলেন, আমার খুব ইচ্ছা ছিল তাকে যাতে আমি গর্বিত বোধ করাতে পারি। আয়োজনে সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও সদ্য কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা ছিলেন। সুলতানা হিমু, চ্যানেল আই, যশোর।
উত্তম কৃষি চর্চা গ্যাপ অনুসরণ করে আম উৎপাদন শুরুর দ্বিতীয় বছরে চাঁপাইনবাবগঞ্জের নাচলে আম বাগান পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত 15 দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধান। বিশ্বজুড়ে বাংলাদেশের আম রপ্তানি বাড়ানোর লক্ষ্যে এই পরিদর্শন আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। তানভীর আশিকের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কান্দাবোনা গ্রামের রফিকুল ইসলামের এই আমবাগানটি উত্তম কৃষি চর্চা বা গ্যাপ অনুসরণ করে গড়ে তোলা হয়েছে। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল শহীদের নেতৃত্বে আমবাগান পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত 15টি দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধান। বিশ্ববাজারে আম রপ্তানি বাড়ানোর লক্ষ্যে এই আয়োজন। আমের গুণগত মান বৃদ্ধি ও বাজার সম্প্রসারণে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে কৃষি মন্ত্রণালয়। বাংলাদেশের আম আমরা এখন যেটুকু রপ্তানি করছি বিদেশে তার চেয়ে আরও বেশি যাতে করা যায়, তার জন্য যারা রাষ্ট্রদূত আছেন তাদেরকে উৎসাহিত করা, আমাদের দেশে আম যেন তারা বেশি করে আমদানি করেন এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জনে এটা একটা বিরাট ভূমিকা রাখবে। এফএওর মাধ্যমে আমরা সারা ওয়ার্ল্ডে কিন্তু আমাদের যে বাংলাদেশে এই সুইট আম, কোয়ালিটি আম, স্পেশাল ফ্লেভারের আম যে আমরা উৎপন্ন করছি গ্যাপ ফলো করে, এই বার্তা আমরা ছড়িয়ে দিব। আম বাণিজ্য সম্প্রসারণে কৃষি মন্ত্রণালয়ের সাথে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা আজকে আপনাদের সামনে এখানে হাজির হয়েছি যে আমাদের এই যে চাঁপাইনবাবগঞ্জের আমটাকে দেশে এবং বিদেশে ব্র্যান্ডিং করার জন্য এই যে গ্যাপ বা গুড এগ্রিকালচার প্র্যাকটিসেসের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই এই উদ্যোগটা যিনি এখানে আমরা এসেছি। আমরা আজকে খুবই আনন্দিত যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক নির্দেশনায় আমরা বাংলাদেশে এই প্রথম গুড এগ্রিকালচার প্র্যাকটিসের পলিসি কে আমরা মাঠ লেভেলে প্রয়োগ করতে যাচ্ছি। গ্যাপ সার্টিফাইড কৃষি চর্চা করে আমবাগানে সফল হওয়ার কথা তুলে ধরেন চাষি রফিকুল ইসলাম। আমার কৃষি গুরু বলবো শ্রদ্ধেয় শাইখ সিরাজ স্যার, যিনার কৃষি বিষয়ক প্রতিবেদন আমি অনেক দেখছি। এই অনেক কৃষি প্রতিবেদনগুলো হওয়ার পরেই আজকে আমি সফল একজন কৃষি উদ্যোক্তা। এবং আমাদের সৌভাগ্যের বিষয় এই চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশে প্রথম আম নিয়ে গ্যাপের একটা কাজ হতেছে, যে আমটা ইন্টারন্যাশনাল মার্কেট আমরা পৌঁছাতে সক্ষম হব। বাগান পরিদর্শন করে উৎপাদন কৌশল দেখে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা। I'm so very much impressed the way mangoes have been grown by the farmers here. So I can see that there are about 14,000 plus mango trees and they are all of exportable qualities, and I congratulate and I wish the government of Bangladesh and the people of Chapainawabganj on this tremendous success. Bangladesh, as you know, it's only 4 hours away from Singapore, and it's a top producer of mango, rice, potatoes. So for Singapore, we see Bangladesh as having a huge potential for export of agricultural food supply. As our one country, one priority initiative, try to scale up the good agricultural practices, try to contribute to the food security and the food safety. তানভীর আশিক, চ্যানেল আই, চাঁপাইনবাবগঞ্জ। বিপন্ন ও বিরল বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল পার্বত্য চট্টগ্রামের হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য। পাহাড়ে ঘেরা আর সবুজ শ্যামল প্রকৃতির মেলবন্ধনে এই বন দেখতে বেশ আকর্ষণীয়। অভয়ারণ্যের কারণে টিকে রয়েছে চিরসবুজ বনের অংশগুলো। তবে মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে জীববৈচিত্র্যে ভরপুর হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য। এই নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। পাহাড়ি চিরসবুজ বন, চোখ মন জুড়ানো ছায়া সুনিবিড় প্রকৃতি আর জীববৈচিত্র্যের অপার ভাণ্ডার পার্বত্য চট্টগ্রাম। শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে হাজারীখিল, রাঙাপানি আর হারোয়ালছড়ি নিয়ে হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য। ২০০-র বেশি প্রজাতির পাখিসহ বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী, উভচর ও সরীসৃপ প্রাণী দেখা যায় এই বনে। আছে নীলকান্ত, বেনেবৌ, বুলবুলি, টিয়া, মৌটুসি সহ রং বেরঙের পাখি। গাছে গাছে লাফিয়ে বেড়ানো কিংবা ডাকাডাকিতে প্রকৃতিকে জীবন্ত করে তোলে কাঠবিড়ালি, বানর ও হনুমানের দল। লালচোখা ব্যাঙ, ঝিঝি সহ দুর্লভ প্রজাতির ব্যাঙের বসবাস এখানে। গিরগিটি, তক্ষক ও সাপের পাশাপাশি বনছাগল, চিতাবিড়াল, ধনেশ, মথুরার মতো দুর্লভ প্রাণীর বিচরণ এই বনে।
রং বেরঙের প্রজাপতি বর্ণিল করেছে বনের প্রকৃতি। উদ্ভিদ বৈচিত্র্যেও সমৃদ্ধ এই অভয়ারণ্য। রয়েছে গর্জন, সেগুন, মেহগনি সহ নানা প্রজাতির ফলদ ও ঔষধি গাছ। তবে অতিরিক্ত বনজ সম্পদ আহরণ ও পর্যটকদের পরিবেশ বিরোধী কর্মকাণ্ডে হুমকিতে হাজারীখিল অভয়ারণ্য। আইনের যথাযথ প্রয়োগ এবং ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন সহ সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য রক্ষা পাবে, ভালো থাকবে জীববৈচিত্র্য, নিশ্চিত হবে বন্যপ্রাণীদের নিরাপদ আবাসস্থল। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আর প্রায় ঘণ্টাখানেক পর টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গায়ানায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। টি-20 বিশ্বকাপ কভার করতে ওয়েস্ট ইন্ডিজে আছেন সাইদুর রহমান শামীম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শামীম, শেষের দিকে এসে পড়েছে এবারে টি-20 বিশ্বকাপের আসর। ফাইনালে সাউথ আফ্রিকার প্রতিপক্ষ হিসেবে ভারত না ইংল্যান্ড, কাকে এগিয়ে রাখছেন ক্রিকেট প্রেমীরা? হ্যাঁ তাহমিনা, আমি জানিয়ে রাখি আমি এখন আছি বারবাডোসে। একদিন পর এখানেই ফাইনাল, শনিবার ফাইনাল। সাউথ আফ্রিকা উঠে আছে, এরপর কি ফাইনাল তাদের প্রতিপক্ষ হবে তা এখনো নির্ধারণ নয়। আমি আছি যেখানে, সেখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেশ রৌদ্র গরজল আবহাওয়া, চমৎকার আবহাওয়া। কিন্তু যেখানে আজকে সেমিফাইনাল হবে 1 ঘন্টা পরে, সেই গায়ানার প্রভিডেন্সে, সেখানে কিন্তু গত 2 দিন ধরেই টানা বৃষ্টিপাত হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এবং আজকে যে দুঃসংবাদের কথা সেটা হলো গিয়ে কিছুক্ষণ আগে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আজকেও বৃষ্টি থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সকাল 10:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বৃষ্টি হতে পারে, থেমে থেমে বৃষ্টি হতে পারে। ফলে ম্যাচটি আয়োজন নিয়ে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে। আরও একটা বিষয় জানিয়ে রাখি, এই ভারত এবং ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল, বলা হচ্ছে এটা প্রথম সেমিফাইনাল, সেটা কিন্তু কোনো রিজার্ভ ডে নেই। কারণ এই ম্যাচ শেষ করেই 48 ঘন্টার মধ্যে ফাইনাল খেলতে হবে। সুতরাং আজকের ম্যাচে কোনো রিজার্ভ ডে নাই। আইসিসি জানিয়েছে যে এই ম্যাচের জন্য 4 ঘন্টা একটা সময় থাকে, তারপরও তারা বাড়তি 4 ঘন্টা দিবে, এটাকে রিজার্ভ ডে হিসাবে ধরতে হবে। এই 4-8 ঘন্টার মধ্যে তারা অন্তত পক্ষে চেষ্টা করবেন 5-5-10 ওভারে খেলার আয়োজন করতে। যেহেতু সবসময় বৃষ্টি তারা করবে, ম্যাচটি আয়োজন নিয়ে আশঙ্কা রয়েছে, সেই তারা চেষ্টা করবেন মিনিমাম 5-5-10 ওভারে খেলা করতে। আর আরও একটা বিষয় জানিয়ে রেখে, আইসিসির প্লেইং কন্ডিশন অনুযায়ী এই ম্যাচ যদি বৃষ্টিতে পণ্ড হয় বা কোনো কারণে খেলা না হয়, তাহলে কিন্তু প্রথম রাউন্ড এবং সুপার 8 রাউন্ডের রেজাল্টের উপর ভিত্তি করে ফাইনাল করতে হবে। সুতরাং যদি খেলাটি না হয়, তাহলে কিন্তু ভারত যেহেতু প্রথম একমাত্র সাউথ আফ্রিকার পর অপরাজিত দল, তারা ইংল্যান্ডকে টপকে ফাইনালে চলে যাবে। তো আমরা সেটা চাই না। আমরা যে একটি খেলা হোক, যে কোনোভাবেই হোক, এবং টি-20 বিশ্বকাপ সফল হোক। তামিনা, শামীম, আপনাকে ধন্যবাদ। টি-20 বিশ্বকাপ নিয়ে আরও তথ্য জানাতে নিউজ রুমে নিউ কেয়ার প্যাভিলিয়নে আছেন আদিল আহমেদ শান, যাচ্ছি তার কাছে। শান, টি-20 বিশ্বকাপ নিয়ে আপনার কাছে নতুন কি তথ্য আছে? তামিনা, ধন্যবাদ আপনাকে। নতুন তথ্য বলতে আসলে ভারত ইংল্যান্ড ম্যাচের আমরা এখানে আসবো, তার আগে আসলে আমি সাউথ আফ্রিকার এবং আফগানদের কথাটা একটু বলতে চাইছি যে এখানে আফগানদের রূপকথাটা থামিয়ে সাউথ আফ্রিকা প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। যেই কাজটা জ্যাক ক্যালিস, জনাথন, আপনার যারা যারা আর কি রয়েছেন, কিংবদন্তি অনেক ক্রিকেটার রয়েছেন সাউথ আফ্রিকার, যারা কাজটি করতে পারেনি, এই কাজটা এইডেন মার্করাম আসলে করে দেখিয়েছে। তবে ফাইনালের মতো মঞ্চটা আসলে সত্যিই এইডেন মার্করামের দলের জন্য একদমই নতুন থাকবে। সেখানে কতটা ভালো কিংবা হচ্ছে উইকেটটা কীরকম হবে, কেননা আপনারা কিন্তু আমরা জানতে পেরেছেন যে অলরেডি আফগানিস্তান কোচ জনাথন ট্রর একটা অভিযোগ করেছেন উইকেট নিয়ে অনেকটা। আজকে সেকেন্ড সেমিফাইনালে ভারত ইংল্যান্ড ম্যাচ যেই জয়ী হোক না কেন, তারাও কিন্তু ট্রাভেলের একটা সুযোগ কম পাচ্ছে। আর বৃষ্টির কারণে ম্যাচের কথাটা একটু আগে সাইদুর রহমান শামীম বলেছেন, কিন্তু এখন পর্যন্ত সমীক্ষায় দেখতে পাচ্ছি 58% চান্স রয়েছে ম্যাচটা বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার। তবে আইসিসির এবং আয়োজকরা জানিয়েছেন যে শেষ পর্যন্ত কার্টেল ওভারে হলেও ম্যাচটি হবে। তো তাহমিনা, এই ছিল আমার কাছে নিউ কেয়ার প্যাভিলিয়ন থেকে সর্বশেষ। ডিরেক্টরস গিল্ডের সহ সভাপতি, প্রযোজক ও নাট্য নির্মাতা মনির হোসেন জীবনকে শেষ শ্রদ্ধা জানিয়েছে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন ও ডিরেক্টরস গিল্ড সহ বিভিন্ন সংগঠন। শিল্পকলা একাডেমিতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদীতে দ্বিতীয় জানাজা শেষে বাদ আসর তাকে দাফন করা হয়। বুধবার রাত 1:53 রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস হাসপাতালে মারা যান গুণী এই নির্মাতা।
হুমায়ুন আহমেদের রচনায় ও তার পরিচালনায় নির্মিত হয়েছে আজ রবিবার শ্রাবণ মেঘের দিন, টেলিফিল্ম সমুদ্র বিলাস, ধারাবাহিক নাটক সাদা কাগজ সহ অসংখ্য সৃষ্টিশীল কাজ। মনির হোসেন জীবন স্মরণে তার পরিচালিত বিশেষ টেলিফিল্ম তুমি এলে তাই চ্যানেল আই-এ সম্প্রচার করা হবে শুক্রবার বিকেল 3:05। গাজায় হামলা চালিয়ে যাওয়ার মধ্যেই লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল। লেবানন সীমান্তে দুপক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করেছে দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। কানাডা প্রবাসী বিশিষ্ট মুক্তিযোদ্ধা সৈয়দ নাজমুল হোসেনের যশোরের মুক্তিযুদ্ধ ও রাজনীতি বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে। টরন্টোয় কানাডা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠানে লেখকের মুক্তিযুদ্ধের স্মৃতি ও যশোর সহ বাংলাদেশের জাতীয় রাজনীতি সম্পর্কে নিজস্ব মতামত নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করেন মুক্তিযোদ্ধা ও বাংলা কাগজ এর সম্পাদক মণ্ডলীর সভাপতি এম.আর. জাহাঙ্গীর এবং নতুন দেশের প্রধান সম্পাদক শওকত আলী সাগর। অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের সঞ্চালনায় বইটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। মুক্তিযোদ্ধাদের প্রত্যেকে নিজস্ব অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রাখলে সেটি ইতিহাসের উল্লেখযোগ্য দলিলে পরিণত হবে আশা করে মুক্তিযুদ্ধের সত্যিকারের ঘটনা প্রবাহ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা। এবারে রয়েছে নিটোল টাটা বিশেষ সংবাদ। পদ্মা সেতু নির্মাণের জন্য গৃহীত সরকারি ঋণের সপ্তম ও অষ্টম কিস্তি বাবদ আরও ৩১৪,৬৪,৯৬৩ টাকা পরিশোধ করা হয়েছে। দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সপ্তম ও অষ্টম কিস্তি পরিশোধের চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০২৩ সালের ৫ই এপ্রিল প্রথম দুই কিস্তি বাবদ ৩১৬,৯০,৯৭,০৪৯ টাকা পরিশোধের মাধ্যমে পদ্মা সেতু নির্মাণে সরকারের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ শুরু হয়। ৮ কিস্তিতে এখন পর্যন্ত ১,২৬২,৬৬,৫৪৮ টাকা সরকারকে পরিশোধ করেছে সেতু বিভাগ। পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২,৬০৫,৫২ টাকা। নির্মাণ ব্যয়ের প্রায় পুরো অর্থ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দেয় অর্থ বিভাগ। কৃষি সংবাদ। ধানের উৎপাদন ব্যয় কমিয়ে ফলন বাড়াতে জাজিরায় কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে সমলয় পদ্ধতিতে আউশ আবাদ করছেন কৃষক। জেলায় প্রথমবারের মতো স্মার্ট কৃষি গড়ে তোলার পক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০ একর জমিতে উচ্চ ফলনশীল আউশের জাত ব্রি ধান ৯৮ আবাদ চলছে। যান্ত্রিক পদ্ধতিতে স্বল্প ব্যয়ে ধান রোপণের কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ করছে স্থানীয় প্রশাসন সহ কৃষি বিভাগ। প্রকৃতি সংবাদ। পানি বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের শাহজাদপুরে চলছে যমুনার তীব্র ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বসত ভিটা সহ বিস্তীর্ণ ফসলি জমি। আতঙ্কে অনেকেই সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। ভাঙনের জন্য ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন ভুক্তভোগীরা। ভাঙন রোধে কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।